আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। গোপন অপারেশনে ডেভিল হান্টে শীর্ষ নেতা নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম উসমানকে আটক করেছে সেনাবাহিনী। এবং সর্বশেষ জানাবো, জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একদল অপারেটিভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম উসমান। সর্বমহলে তারা একছত্র নিয়ন্ত্রণে থাকত, যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি ধামকির শিকার হতে হতো। নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না। ১৯৮১ সালে সরকারি তোলারাম কলেজে ভিপি নির্বাচিত হওয়া থেকেই ছাত্র রাজনীতির নাম আসে শামীম উসমানের। এরপর ১৯৯৬ সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। নির্বাচিত হওয়ার পর থেকে নারায়ণগঞ্জে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জই ছিল তার নিয়ন্ত্রণে। শেখ হাসিনার প্রশ্রয় পেয়ে নারায়ণগঞ্জে এ সময়ে তার অনুগতরা হয়ে ওঠেন এ জেলার হর্তাকর্তা। ওই সময় শামীম উসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষই দেখতে পেরেছেন। স্থানীয়রা জানান, ২০০০ সালের ১৬ই এপ্রিল সরকারি তোলারাম কলেজে জাহান্নারা ইমাম নামের একটি ভবন নির্মাণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে মুক্তমঞ্চের সমাবেশ থেকে রাজাকার স্বাধীনতা যুদ্ধাপরাধীদের বিচার দাবি করা হয়। সেদিন সমাবেশ শেষে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে নারায়ণগঞ্জ গোলাম আজম, দেলোয়ার হোসেন সাইদি এবং আরি আহসান মোহাম্মদ মুজাহিদের প্রবেশ নিষিদ্ধ করে সাইনবোর্ড স্থাপন করা হয়। এরপরই মূলত ওই এলাকার নামকরণ হয় সাইনবোর্ড। ওই সমাবেশে ৩ দিন পর মুন্সিগঞ্জ একটি কর্মসূচি ছিল মতিউর রহমান নিজামের, কিন্তু সেই অনুষ্ঠানে যেতে পারেননি নিজামে। এছাড়া ওই বছরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকার প্রতিটি বিচারে সাইদি, গোলাম আজমের ও নিজামের ফাঁসি দেওয়া হয় প্রতীকীভাবে। এই নিয়ে একাধিকবার শামীম উসমান বলেছেন, প্রতিটি প্রান্তি সময়ে নারায়ণগঞ্জ থেকে ঘণ্টা বাজিয়েছি, জাহান্নারা ইমাম ভবন করে ঘণ্টা বাজিয়েছিলাম। গোলাম আজমকে নারায়ণগঞ্জের মাঠে নিষিদ্ধ ঘোষণা করেছিলাম, সে কারণে গোলাম আজম আমিরগিরি ছেড়ে দেয়। আমি জামাত ও গোলাম আজমকে নিষিদ্ধ করেছিলাম। জামাতের আমির গোলাম আজমকে অবাঞ্ছিত ঘোষণা, জিয়ার রহমানের গাড়ি আটকে দেওয়া, খালেদা জিয়ার লম্বাস আটকে দেওয়ার কারণে আমাকে গডফাদার উপাধি দেওয়া হয়। তবে ওই তথাকথিত সাহসী শামীম উসমান ২০০১ সালে নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির পর বোরকা পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান। সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায়। এরপর দীর্ঘ সময় তার কোনো হদিস পাওয়া যায়নি। ২০০৬ সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পুনরায় আবির্ভূত হলেও ২০০৭ সালের 1/11-এর পথ পরিবর্তনের আগদিন তিনি দেশ ত্যাগ করেন। তিনি দেশে ফিরে আসেন ২০০৯ সালে এপ্রিল মাসে। আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর ২০১১ সালে নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হয় বিনা প্রতিদ্বন্দ্বিতা করে, কিন্তু ততদিনে মাঠে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সেলিনা হায়াৎ তায়েবী। তাইবের কাছে শামীম উসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয়। ২০১৪ সালের নির্বাচনে প্রয়াত অভিনেত্রী সারা বেগম কবরীকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার নারায়ণগঞ্জ ৪ আসনে এই বিতর্কিত শামীম উসমানকে মনোনয়ন দেয়। ১/১১-র পরিবর্তনের পর ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার দুর্নীতিবাজদের তালিকা করতে নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন বা দুদককে। ওই সময় দুদক ঘোষিত শীর্ষ ৫০ দুর্নীতিবাজের মাঝে ৯ নম্বরে ছিলেন শামীম উসমান। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল তার বিরুদ্ধে, কিন্তু বিদেশে পলাতক থাকায় তাকে সেই সময় গ্রেফতার করা যায়নি। আদালতে সেই সময় শামীম উসমানের অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল। নারায়ণগঞ্জের টান বাজার প্রতীত্যপল্লী উচ্ছেদ করা হয় শামীম উসমানের নেতৃত্বে। শামীম উসমান এদিকে তার মহান কীর্তি হিসেবে জনগণের সামনে প্রচার করার চেষ্টা করতেন, অথচ ওই প্রতীত্যপল্লী উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের বরাদ্দের ২ কোটি টাকার পুরোটাই আত্মসাৎ করেছিলেন শামীম উসমান। প্রতিতাদের পুনর্বাসন না করাতে সেসব প্রতিতা এবং তাদের বংশধরে রাখা খুন নারায়ণগঞ্জে ছড়িয়ে পার্শ্ববর্তী শহরেও এই নিষিদ্ধ পেশায় বিস্তার ঘটেছে। নারায়ণগঞ্জের বেসিক শিল্প এলাকাসহ নারায়ণগঞ্জের অন্যান্য এলাকার গার্মেন্টসের জুট ব্যবসায়ী শামীম উসমান নিয়ন্ত্রণ করতেন।
নারায়ণগঞ্জের শীতলক্ষা বুড়িগঙ্গা নদীর বিভিন্ন খাত থেকে জাহাজের তেল চুরির সিন্ডিকেট তার অনুগত বাহিনী নিয়ন্ত্রণ করত। তাছাড়া ফুটপাত দখল করে হাকারদের কাছ থেকে চাঁদা আদায়, বাস এবং পরিবহন থেকে চাঁদা আদায় ইত্যাদি নানা সিন্ডিকেট শামীম উসমান প্রত্যক্ষ নির্দেশে নিয়ন্ত্রণ হতো। শামীম উসমানের কোম্পানির আইজিইউ নিউ লাইসেন্স বাতিল এই সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি দেখাতে চাই। 2014 সালের অবৈধ ডিপিআই ব্যবসায়ে শামীম উসমানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল। ওই সময় মন্ত্রিসভার একটি বৈঠকে শামীম উসমানের বিরুদ্ধে অবৈধ বিপিআই ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তোলেন তৎকালীন টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। জানা যায় শামীম উসমানের স্ত্রী লিপি উসমান ও ছেলে অয়ন উসমানের নামে থাকা দুইটি কোম্পানি ইন্টারন্যাশনাল গেটওয়ে ও আইজিওবিও লাইসেন্স বাতিল করে দেন বিটিআরসি। শামীম উসমানের মালিকানাধীন কে টেলিকমিউনিকেশনের কাছে বিটিআরসির কাছে বকেয়া ছিল ৭৮ কোটি ২০ লাখ টাকা। ওই টাকা শামীম উসমান পরিশোধ করেননি। শুধু তাই নয়, 2014 সালের 5 জানুয়ারি বিনা ভোটের নির্বাচনের পর এমপি হিসেবে শামীম উসমান আওয়ামী লীগের রাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় বা শেখ হাসিনার লাঠিয়ালে পরিচিত হয়ে পড়েন। বিরোধী দলকে দমনের পুরস্কার হিসেবে তাই শামীম উসমানকে অবৈধ সম্পত্তির দায় থেকে অব্যাহতি দিয়েছিল শেখ হাসিনা। 2014 সালের 15 ডিসেম্বর দুদক এক চিঠির মাধ্যমে শামীম উসমানকে এই অব্যাহতির বিষয়টি জানিয়ে দেয়। আলোচিত ত্বকী হত্যা বা 7 মার্ডার কোনটি থেকেই শামীম উসমান বা এই কুখ্যাত উসমান পরিবার নিজেদের নির্দোষ দাবি করতে পারে না। 2013 সালের 6 মার্চ বিকেলে নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির ছিলে মেধাবী ছাত্র তানবীর মোহাম্মদ ত্বকী নিখোঁজ হয়। নারায়ণগঞ্জের সন্ত্রাসী ভূমি দস্যু চাঁদবাজদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর রাব্বি। মূলত রাব্বিকে শায়েস্তা করতেই মেধাবী ছাত্র ত্বকীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। শামীম উসমানের ভাই নাসিম উসমানের ছেলে আজমেরী উসমানের টর্চার শেলে ত্বকীকে নির্মমভাবে হত্যা করা হয়। জনগণের প্রবল চাপে ত্বকী হত্যার রহস্য নির্বাচনের প্রশাসনে বসেছিল। অবশেষে ত্বকী হত্যার অভিযোগে গ্রেফতার হন আজমেরী উসমানের কেডার সুলতান শওকত ববন। গ্রেফতারের পর ববন বলেন, আজমেরী উসমানের টর্চার শেলে 2013 সালের 6 মার্চ রাতে ত্বকীকে নির্মমভাবে হত্যা করা হয়। আজমেরীর নেতৃত্বে হত্যাকাণ্ডে বেশ কিছু অফিস ধানমন্ডি প্রবল চাপে ত্বকী হত্যার রহস্য উন্মোচনে প্রশাসন উপরে বসেছিল। অবশেষে ত্বকী হত্যার অভিযোগে গ্রেফতার হন আজমেরী উসমানের কেডার সুলতান শওকত। তিনি বলেন, আজমেরী উসমানের টর্চার শেলে 2010 সালের 6-5 রাতে ত্বকীকে নির্মমভাবে হত্যা করা হয়। আরও বেশ কিছু হত্যাকাণ্ডের নিয়ে সংবাদ প্রকাশ করার গত বছর একটি পত্রিকা অফিসে অভিযান চালিয়েছিলেন আজমেরী উসমানের অনুসারীরা। শামীম উসমান পরিবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাকে নিরাপত্তা ঝুঁকিতে থাকেন সাংবাদিকরা। তাছাড়া সংবাদ পছন্দ না হলেই রোষানলে পড়েন সাংবাদিকরা। এমন কোনো কাজ আছে দৈনিক সংবাদে নারায়ণগঞ্জের নিজস্ব প্রতিবেদন সাংবাদিক 1998 সালের চাষারা হলে ডেকে নিয়ে মারধর করেন শামীম উসমান। বংশী প্রস্তাবের ওপর একছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন সাবেক। ওই সময় শামীম উসমানের স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ওয়াহিদুল হক খানের প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছিল। আজ 1916 বিভিন্ন চেহারায় বাংলাদেশে। ভারতের প্রধান সংস্থা রয়ের একদল অপারেটিভ 27 ফেব্রুয়ারি সাংবাদিক জুলকার নায়েক তার স্বামী নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, সম্প্রতি এ ধরনের আরেকটি দল বাংলাদেশে প্রবেশ করেছে। অভিযোগ রয়েছে বাংলাদেশকে অস্থিতিশীলের ষড়যন্ত্রের সাথে জড়িত ভারতের গোয়েন্দা সংস্থাটি। বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ডের মতো সংবেদনশীল ইস্যুতে অনেক বিশ্লেষক রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পান। বাংলাদেশের একদল গোয়েন্দার প্রবেশ কোনো ষড়যন্ত্রে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক তিতার হয়েছে। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া, সীমান্তে শিশুসহ নানা ঘটনার বিপরীত মেরুতে